গাড়ি এসে গেট পেরিয়ে সোজা পার্কিংয়ের সম্মুখে থামালো। গাড়ি থেকে নেমে ধীর পায়ে এগোলো বাড়ির ভেতরের দিকে। পায়ের চলন এমন যেন বাড়িতেই যেতে ইচ্ছে করছে না। কাল রাতে বউয়ের সাথে কথা বলতে বলতে অনেক রাতে একটু ঘুমিয়েছিল, ফলস্বরূপ ঘুমটাও ঠিকমতো হয়নি। আবার সারাদিনের ব্যস্ততায় এখন যেন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। রুমে গিয়ে তো বউটার মুখও দেখতে পাবে না, তাহলে শরীরে ক্লান্তি আর মাথা ব্যথা কমাবে কিভাবে? ভাবনায় যেন নিজেই বিরক্ত হলো। আবির ঠিকই বলেছে, কেউ বউ 2 দিনের জন্য গেছে, তার জন্য এত খারাপ লাগতে হবে কেন? আগেও তো একা থাকতো, তাহলে এখনো পারবে। আর বউয়ের সাথে ফোনে একটু কথা বলে নিলেই হবে, ব্যাস। নিজের মতো নিজেকে বুঝ দিয়ে সদর দরজা পেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমের দরজা ঠেলে যেই ভেতরে প্রবেশ করবে, তখনই তাকে থমকে দিতে এক অদ্ভুত কাণ্ড ঘটল। কেউ অকস্মাৎ তার গলা এক হাতে পেঁচিয়ে নিয়ে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। হঠাৎ আক্রমণের কারণে রায়ানের হৃদয় ছলকে উঠল। পরক্ষণে এই পরিচিত গায়ের সুবাস পেয়ে চুম্বনরত মেয়েটিকে চিনতে একটু সমস্যা হলো না। চিনতে পেরেই যেন হৃদয়ে খুশির জোয়ার বইতে লাগলো। নিজেও মেয়েটিকে 2 হাতে জড়িয়ে নিয়ে গভীর আশ্লেষে ডুব দিল মেয়েটার অধরে। যেন দুজন কতদিনের তৃষ্ণা নিবারণ করতে ব্যস্ত হলো। হাতের এলোমেলো বিচরণে বুঝলো মেয়েটা আজও শাড়ি পরেছে। অনেকটা সময় পর মেয়েটার কষ্ট হচ্ছে বিধায় ছেড়ে দিল রায়ান। মেয়েটার দুগালে 2 হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল দুজন। রায়ান চোখ মুদে থেকেই এক টুকরো হেসে গভীর কণ্ঠে আওড়ালো, একটা রাত স্বামীর থেকে দূরে থেকে বুঝি উন্মাদ হয়ে গেছো? স্বামীকে ছাড়া চলছিল না বুঝি? স্বামীর কথাই বুঝি কপল দুখানা লালিত হলো, তবে তা আলো আধারিয়া রুমে বোঝা গেল না। নিশাত অকস্মাৎ স্বামীকে জড়িয়ে ধরে বলল, আপনাকে কিছু দেখানোর আছে স্বামীজান। কি দেখাবা? আমি নিজেই খুলে দেখি সব। তোমাকে আর কষ্ট করে দেখাতে হবে না। স্বামীর গলার স্বরে মজা বুঝতে পেরে লাজুক হেসে বলল, মজা বন্ধ করুন, আপনাকে উপহার দেওয়ার আছে। উপহারের কথা শুনে রায়ানের ভুরু কুঁচকে এলো। হঠাৎ চোখ মেলে রুমের দিকে তাকাতেই দেখলো রুমের লাইট অফ, তবে রুম জুড়ে এখানে সেখানে অগণিত মোমবাতির আলোয় আলোকিত হয়ে আছে। আজও রুমের মাঝে একটা টেবিল, একটা কেক রাখা বোধহয়। টেবিলটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এসব আয়োজনের মানে বুঝতে না পেরে রায়ান শুধালো, হঠাৎ এসব কেন? আমার জন্মদিন নয়, জানা মতে তোমারও নয়। তাহলে কি একদিন দূরে থাকার জন্য এমন উদযাপন করে বাসর করতে চাইছো নাকি হানি? লোকটা সেই থেকে শুধু মজাই করে যাচ্ছে। এমনিতেই তার লজ্জা লাগছে, আর এই লোকও শুরু হয়েছে। রেগে রায়ানের গলায় একটা কামড় বসিয়ে রাগত্ব স্বরে বলল, চুপ করে আমাকে টেবিলের কাছে নিয়ে চলুন, না হলে কিন্তু চুমু খাওয়ার জন্য আপনার মুখ আমি আস্ত রাখবো না। বউয়ের রাগ দেখে রায়ান আর মজা করল না, বউকে বুক থেকেও সরালো না। কোমর আঁকড়ে একটু উঁচু করে ধরে টেবিলের দিকে অগ্রসর হলো। থেমে টেবিলের দিকে চক্ষু নিবিষ্ট করতে রায়ানের চোখ যেন থমকে উঠল। হৃদয়ের মাঝে যেন ঝড় শুরু হলো। যা বুকে লেপ্টে থাকায় নিশাত ভালোই বুঝতে সক্ষম হলো। তাই তো স্বামীকে আরও একটু চেপে ধরল। রায়ান শুষ্ক ঢোক গিলে বুকে লেপ্টে থাকা বইয়ের পানে একবার তাকিয়ে পুনরায় টেবিলে রাখা কেকটার উপরে তাকালো। কেকের উপরে ছোট ছোট অক্ষরে লেখা, পাপ্পা উই আর কামিং সুন, ওয়েট আ বিট ফর আস, যা মোমবাতির স্বল্প আলোতে স্পষ্ট বোঝা গেল। কেকের পাশে নিচে একটা প্রেগনেন্সি কিট রাখা, যাতে স্পষ্ট 2টো লাল দাগ। রাঞ্জন সব বুঝে অবুঝ হয়ে গেল। কাপা কাপা কণ্ঠে ডেকে উঠল, নিশাত, এসব এসব কি? এসব সব সত্যি। উই আর গোয়িং টু বি প্যারেন্টস। আপনি বাবা হতে চলেছেন রায়হান। বউয়ের মুখের বাক্য শ্রবণ হতে রান শক্ত করে চেপে ধরল বউকে, যেন ছোট শরীরটা নিজের ভেতরে ভরে রাখার প্রয়াস করে যাচ্ছে। স্বামীর খুশি বুঝতে পেরেও নিশাত আলতো হেসে শুধালো। বাচ্চাদের আব্বা খুশি তো? জবাবে আবেগমাখা স্বর ভেসে এলো, কিভাবে প্রকাশ করলে আপনি আমার খুশি অনুধাবন করতে পারবেন বাচ্চাদের আম্মু? ইস, এই লোকটা তাকে সুন্দর নামে ডাকতে ডাকতেই বোধহয় একদিন মেরে ফেলবে। খুশির চোটে নিশাতের চোখে পানির দেখা দিল। স্বামীর বুক থেকে মুখ তুলে হাস্যবদনে বলল, কেক কাটবেন না? সেলিব্রেশন করবেন না? রায়ান বাক্য আওড়ালো না। বউকে ঘুরিয়ে তার বুকের সাথে বইয়ের পিঠ ঠেকিয়ে দাঁড় করালো। এক হাতে নিচের সাথে জড়িয়ে রাখলো মেয়েটাকে। দুজন একসাথে কেক কেটে রায়ানই আগে নিশাতকে হালকা খাইয়ে দিল। নিশাত এক টুকরো বাড়িয়ে ধরতে রায়ান তা বিনা বাক্য ব্যয়ে খেয়ে নিল। অকস্মাৎ নিশাতকে অবাক করে দিতে রায়ান নিচে হাঁটু ভেঙে বসে পড়ল। দ্বিধাহীন পেটের কাছে শাড়ির অংশটুকু সরিয়ে সেখানে মুখ গুজে দিল। নিশাত স্বামীর স্পর্শ পেয়ে কিঞ্চিত নড়ে উঠে পুনরায় শক্ত হয়ে দাঁড়ালো। দুজনের কেউ কোনো বাক্য আওড়ালো না। কিছু মুহূর্ত যেতেই নিশাত যেন নিজের পেটের উপর ভেজা অনুভব করল।
বুকটা ধক করে উঠল তার। লোকটা কি কাঁদছে? না হলে এমন ভেজা অনুভব হচ্ছে কেন? এমন কঠোর গম্ভীর মানুষটা বাবা হওয়ার খুশিতে কাঁদতে পারে বুঝি? অস্থির হয়ে কিছু শুধাবে তার পূর্বেই ভেসে এলো রায়ানের ভাঙা কণ্ঠস্বর। আমাকে এমন এক খুশির সম্মুখীন করার জন্য আপনাকে ধন্যবাদ বউ পাখি। এর উপহার স্বরূপ এই বান্দা আজীবন আপনার দাস হয়ে থাকবে। নিশাতের চোখও পুনরায় ভরে উঠল। স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দাস নয়, শুধু আমার একান্ত হয়ে থেকে যেও প্রিয়, শুধুই আমার। রায়ান দুহাতে বউয়ের কোমর শক্ত করে জড়িয়ে ধরে অকস্মাৎ উচ্চারণ করল, এই বান্দা তার বাচ্চাদের মাকে অনেক ভালোবাসে। আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি আপনাকে কল্পনার চেয়েও বেশি ভালোবাসি বউজান। নিশাত যেন নিজের ভারসাম্য হারাতে বসল। নিজের কানকে যেন অবিশ্বাস্য মনে হলো। লোকটা তার অপেক্ষার অবসান ঘটালো বুঝি। রুকরে কেঁদে উঠল মেয়েটা। বউকে কাঁদতে দেখে রায়ান নিচ থেকে উঠে পড়ল। বউকে পুনরায় বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে ব্যতিব্যস্ত স্বরে আওড়ালো, আমি এইসব এই জন্য বলিনি যে আপনি কান্না করেন। চুপ করুন বউ পাখি, আপনার স্বামীকে আরো অশান্ত করে তুলবেন না প্লিজ। নিশাত কান্নার শব্দ থামালো। চোখ তুলে স্বামীর পানে তাকালো। লোকটার চক্ষু মাঝারে যেন অবাধ খুশির জোয়ার দেখতে পেল। নিজের শখের পুরুষের সেই খুশির মাত্রা আরো প্রসারিত করে তুলতে আবেশিত কণ্ঠে উচ্চারণ করে উঠল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি রায়ান নেওয়াজ। কাল আসার পর ভালো লাগছিল না বিধায় তেমন কিছুই খেতে পারেনি। আজকাল সব কিছুতেই কেমন একটু অনীহা কাজ করে, তবে তাতে বিশেষ পাত্তা দেওয়া হয়নি। আজও খেতে বসে হঠাৎ কেমন গা গুলে উঠল। কাল তো ভেবেছিল জার্নি করার জন্য খারাপ লেগেছে, তাহলে আজ কেন? পরক্ষণে বমি হলো। বমি করার পর নিশাতের মনে পড়ল সে যে তার পিরিয়ড হয়েছিল, তারপরে এই 2 মাসে আর একবারও হয়নি। পরীক্ষায় ঝামেলায় বোধহয় ধ্যানই দেওয়া হয়নি। সে নাকি ডাক্তার হবে। এতটা বুদ্ধ সে কি করে হলো? সে যা ভাবছে এসব কি সেই কারণেই হচ্ছে? নিজেকে একটু তটস্থ করে দৌড়ে গেল রান্নাঘরে। মাকে একা পেয়ে লজ্জা ফেলে বলে ফেলল ফার্মেসি থেকে একটা প্রেগনেন্সি কিট এনে দিতে। মেয়ের অবস্থায় পূর্ণা বেগমও চিন্তিত ছিলেন। মেয়ের মুখে কিট আনার কথা শুনে যেন সব পরিষ্কার বুঝে গেলেন। মেয়েকে প্রশ্নবিদ্ধ না করে দ্রুত ছুটে গেলেন গ্রামের এক ফার্মেসিতে। একটা কিট এনে মেয়েকে ধরিয়ে দিলেন। নিশাত দ্রুত তা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে মায়ের সাথে অপেক্ষা করল। ধীরে ধীরে যখন কিটে স্পষ্ট 2টো দাগ দেখা গেল, তখনই নিশাতের সব সন্দেহ দূর হয়ে গেল। তবে পূর্ণা বেগমকে আরও চিন্তিত দেখালেন। মেয়ের মুখে হাত দিয়ে শুধালেন, এই নিশাত, এসব কি অসাবধানতায় হয়ে গেছো আম্মু? জামাইয়ের মত আছে তো? আর তোমার বয়স কত কম, তাছাড়া পড়াশোনা শেষ হতেও কত দেরি, কিভাবে কি করবে? মায়ের চিন্তা বোধহয় বুঝল। মাকে আশ্বাস দিয়ে হাসি মুখে বলল, তোমার জামাই চেয়েছে তাই এসব হয়েছে আম্মু। চিন্তা করো না, এর জন্য পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটবে না, ম্যানেজ করে নিব। কিন্তু তুমি কি নানি হতে পেরে খুশি নও? পূর্ণা বেগম আলতো হেসে এবার মেয়েকে বুকে আগলে নিলেন। পেটে হাত বুলিয়ে বললেন, খুশি কেন হব না? আমি ভীষণ খুশি আমার ছোট মেয়েটা মা হচ্ছে, কিন্তু তোমার বয়সের কথা ভেবে ভয় হচ্ছে। এত ভয় পেও না তো আম্মু, দেখবে তোমার জামাই একাই সব সামলে নেবে। তাছাড়া তুমি দেখো না গ্রামের সবাই কত অল্প বয়সী মা হয়ে যায়। আমিও পারবো, দেখো, চিন্তা করো না। মেয়ের আশ্বাস পেয়ে মেয়েকে ছেড়ে দিলেন। তবুও যেন মায়ের মনের ভয় রয়ে গেল, কিন্তু মেয়েকে তার বুঝতে দিলেন না। নিশা তার বাপের বাড়ি এক মুহূর্তে অপেক্ষা করতে চাইল না। স্বামীর চোখে বাচ্চার জন্য যে উন্মাদনা দেখেছে, অপেক্ষা দেখেছে, যে ভালোবাসা দেখেছে, তাতে এই খবর শুনলে লোকটা নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আর এই খবর সর্বপ্রথম নিজের স্বামীকেই জানাতে চায়। তাই তো মাকে বানিয়ে বিকালেই গ্রাম থেকে রওনা দিল। আসার সময় মাকে বলে এলো ছোট করে, আম্মু তুমি এখনই আব্বুকে এটা বলো না কেমন? আগে তোমার জামাই জানবে, তারপর সবাই। আব্বুকে একটা সারপ্রাইজ দিব। মেয়ের কথা মেনে নিয়ে শুধু মেয়েটাকে নির্দেশ দিলেন পূর্ণা বেগম। ঠিক আছে, কিন্তু নিজে সাবধানে থাকবে। কোনো সমস্যা হইলেই জামাই তো তোমার শাশুড়িকে জানাবে, বুঝেছো? দৌড়াদৌড়ি কম করবে, মনে থাকে যেন। মায়ের নির্দেশ শুনে শুধু মিষ্টি হেসেছিল নিশাত। শ্বশুরবাড়িতে ফোন দিয়ে বলতে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই শ্বশুরবাড়ি ফিরতে ভালোই বেলা গড়িয়েছিল। আসার সময় একটা কেক আর কিছু ফুল কিনে আনতে ভুলেনি মেয়েটা। স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কত কি পরিকল্পনা তার। দ্রুত বাবা হতে চলেছি, এই খুশিতে আমাকে কয়েকটা চুমু খাও তো বউ। স্বামীর কথায় ধ্যান ছুটল নিশাতের। বসে বসে আজকের দিনের কথা ভাবছিল। এখন দুজন ব্যালকনিতে বসে অর্ধচন্দ্রের উজ্জ্বলতা উপভোগ করছিল। এটা রায়ানের ইচ্ছা ছিল, কিন্তু নিশাত তার স্বামীর পানে মুখ করে বসে বুকে লেপটেছিল। স্বামীর কথায় মুখ উপরে তুলে আলতো হেসে মিহিসরে বলল,
যা যা বলবেন সব করব, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিন আগে, তাহলেই মানবো আপনার কথা। যে আমাকে এত বড় একটা খুশি সংবাদ দিল, তার প্রশ্নের উত্তর তো দিতেই হয়। তবে তুমি পার্মানেন্টলি তুমিতে চলে আসো না শোনা। তোমার মুখে তুমি ডাক্তার সুন্দর লাগে। এজন্যই মাঝে মাঝে বলবো, যাতে সময়ে অসময়ে এটা উপভোগ করতে পারেন। বইয়ের জবাব পেয়ে রায়ান বইয়ের নাকে আলতো করে নিজের নাক ঘেঁষে বলল। ঠিক আছে, আপনার যা ইচ্ছে তা বলুন, আপনার কি প্রশ্ন? নয়ন নয়ন মিলিয়ে শুধালো নিশাত। কবে থেকে ভালোবাসেন আমাকে? এমন প্রশ্নের কি আদৌ কোনো জবাব হয়? ভালোবাসাটা ঠিক কবে হয়েছিল? হয়তো প্রথম দেখার শুরুতে, অথবা যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, হয়তো যখন তার নামের পাশে এই মেয়েটার নাম জড়িয়ে পড়েছিল তখন থেকে। মানুষ হয়তো দেখার পর বা কাছে থাকার পর বলে ভালোবাসি, কিন্তু আসলে কি বলা সম্ভব সে কখন থেকে ভালোবাসতে শুরু করেছে? হয়তো হ্যাঁ, বা নয়তো না। তবুও রায়ন কণ্ঠে গভীর আবেশ মিশিয়ে উচ্চারণ করলো কয়েকটা বাক্য। আমি প্রতিটি ক্ষণে তোমার প্রেমে পড়েছি, প্রতি মুহূর্তে তোমাকে ভালোবেসেছি, নীরবে নিভৃতে প্রতিটা নিঃশ্বাসে তোমাকে একান্ত আপন করে চেয়েছি আমার শ্যামাঙ্গিনী। জবাবে আপ্লুত হলো নিশাত। স্বামীর কপালে একটা হাত ঠেকিয়ে ফের শুধালো। খুব ভালোবাসেন আমাকে? ভালোবাসার পরিমাপ হয় না পাখি, শুধু অনুভব করা যায়। নিজের স্বামীর ভালোবাসা তুমিও অনুভব করে নিও। কবে কবে লোকটা তাকে এতটা ভালোবেসে ফেলল? সে কি কখনো ভেবেছিল যে তার স্বামীকে তাকে এতখানি ভালোবেসে তার জীবনটা আনন্দে ভরিয়ে তুলবে? নিশাতের যেন হারিয়ে ফেলার ভয় বাড়ল, আনমনেই শুধিয়ে উঠল। এতটা ভালোবাসেন, যদি কখনো আমাদের মাঝে দূরত্ব এসে যায় তখন কি করবেন? হারানোর কথা শুনতেই যেন রায়ানের রুহু কেঁপে উঠল। মেয়েটাকে পুনরায় শক্ত করে বুকে চেপে ধরল। কেমন করে বলে উঠল। দূরত্বকে বলে দিও চড়ুই পাখি, সে যেন কখনো আমাদের মাঝে এসে না দাঁড়ায়, না হলে তোমার ডাক্তারবাবু নিঃস্ব হয়ে যাবে। নিজেকে আজ সবচেয়ে বেশি ভাগ্যবতী মনে হলো। ওপরওয়ালা যেন একসাথে সব খুশি তার জন্য পাঠিয়ে দিয়েছে। এত কিছুও পাওয়ার ছিল বুঝি। নিজেও স্বামীকে শক্ত করে আঁকড়ে ধরল, যেন বুঝিয়ে দিতে চাইছে লোকটা একা নয়। দূরত্ব এলে সেও হারিয়ে যাবে কোনো অজানায়, ভেসে যাবে শূন্যতায়। নতুন সকালের সূচনা লগ্নে ঘুম ভাঙল নিশাতের। জাগ্রত হতেই আজ স্বামীর দেখা পেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। কাল অনেক রাতে ঘুমিয়েছে দুজন, তাই বোধহয় লোকটা আজ আর ঘুম থেকে উঠেনি ভোরে। স্বামীকে কাছে পেয়ে খুশিতে মুখ জুড়ে কতগুলো অধর স্পর্শ দিল। ফলস্বরূপ রায়ান চোখ মেলে তাকালো, বইয়ের কাছে আলতো হাসি উপহার দিল। নিশাতের স্বামীর পানে তাকিয়ে থেকে হঠাৎ কিছু একটা মনে পড়তেই শুধালো। আচ্ছা, বাড়ির সবাইকে এই খবরটা কিভাবে জানাবেন? রায়ান বইয়ের কপালে একটা টোকা দিয়ে হাস্যবদনে জবাব দিল। মুখ দিয়ে বলবা পাখি। ইস, আমি এসব বলতে পারবো না, কেমন লজ্জা লাগছে আমার। বলে নিজের স্বামীর থেকেও নিজের নজর লুকালো। নিশাতের মুখের ভাব দেখে রায়ান সামান্য উঁচু আওয়াজে হেসে ফেলল। বউকে পরম যত্নে নিজের সাথে জড়িয়ে নিয়ে আওড়ালো। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমিই বলে দিব। স্বামীর আস্থা পেয়ে নিশাত আর কিছু বলল না। স্বামীর বক্ষ মাঝে কিছু মুহূর্ত কাটিয়ে উঠে ফ্রেশ হয়ে এলো। তারপর চলে গেল লাইব্রেরি রুমে। রায়ান উঠে প্রথমে রুমটা পরিষ্কার করলো। ফুলগুলো নেতিয়ে পড়েছিল। কেকটা রাতে ফ্রিজে রেখে এসেছিল। পরিষ্কার শেষ করে একেবারে গোসল শেষ করে বের হলো। তারপর নিজের প্রয়োজনীয় কিছু কাজ শেষ করে রেডি হয়ে নিল। নিশাতকে রেডি হতে বলতে সে জানালো আজ কলেজে যাবে না। রায়ান বউর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আর কিছু বলল না। রায়ানের সময় হতে নিশাতকে সাথে নিয়ে নিচে নামলো। নিশাতের কেমন লজ্জা লজ্জা ফিল হলো। ইস, সবাই কি ভাববে? রায়ান নিচে নামতেই দেখলো সবাই ডাইনিং টেবিলে এসে উপস্থিত হয়েছে, কিন্তু কেউ এখনো খাওয়া শুরু করেনি। রিমি আর সাথী বেগম খাবারগুলো টেবিলে এনে রাখতেই নিশাত গিয়ে শাশুড়ির পিছে আড়াল হয়ে দাঁড়ালো। রায়ান নিজের সাথে নিয়ে আসা ছোট একটা র্যাপিং করা বক্স টেবিলের মাঝে রাখলো। তা দেখে সবার ভুরুতে ভাঁজের সৃষ্টি হলো। রায়ানের মুখ ফুটে বলতে নিজেরও কেমন লজ্জা লাগছিল, তাই এই পন্থা অবলম্বন। সবার কৌতূহল বুঝতে পেরে গলা খাকারি দিয়ে কোনো মতে বাবার উদ্দেশ্যে বলে উঠল। আব্বু, তোমার জন্য গিফট, খুলে দেখো প্লিজ। আরহান সাহেবের কপালে আরও ভাঁজ পড়ল। তিনি বুঝতে পারলেন না ছেলে ওনার এভাবে আবার কি গিফট দিচ্ছে। সময় নষ্ট না করে হাত বাড়িয়ে বক্সটা নিজের কাছে এগিয়ে নিলেন। বক্সটা খুলতেই দেখলেন ভেতরে ছোট একটা রঙিন কাগজের টুকরো, কিন্তু তারপর ছোট অক্ষরে লেখাগুলো পড়ে তবদা খেয়ে গেলেন। স্বামীর মুখের অবস্থা দেখে রিমি বেগম এগিয়ে স্বামীর হাত থেকে বক্সটা নিলেন। কি এমন আছে এতে যে স্বামী ওনার এমন রিয়াকশন দিয়ে আছে? বক্সের ভেতর তাকাতে রিমি বেগমেরও যেন একই অবস্থা হলো।
বক্সের ভেতরে কাগজের টুকরোটার উপরে গুটি গুটি অক্ষরে সুন্দর করে লেখা, আব্বু আম্মু, ইউ আর গোয়িং টু বি গ্র্যান্ড প্যারেন্টস সুন। এতক্ষণে রিমি বেগমের মুখে হাসি ফুটে উঠল। বক্সটা টেবিলে রেখে দিয়ে ওনার পিছে দাঁড়িয়ে থাকা নিজের বৌমাকে বুকে টেনে নিয়ে আওড়ালেন। এত সুন্দর একটা খুশির খবর দেওয়ার জন্য ধন্যবাদ বৌমা। সুখে থাকো আমার ছেলের সাথে। রিমি বেগমের কথা শুনে বাকি তিনজন কিছুই বুঝল না। সাথী বেগম বক্সটা হাতে নিয়ে পড়াটা পড়ে নিজেও খুশি হয়ে চিৎকার করে উঠলেন। ওই আয়ান চাচা হতে চলেছিস রে, দাদি হতে চলেছে আমরা দুই যা। ওনার কথা বুঝতে হয়তো আরমান সাহেব আর আয়মানের একটু সময় লাগলো, তবে কিছুতেই বুঝতে সবার মুখে হাসি ফুটে উঠল। আয়ান উৎফুল্ল হয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, কংগ্রাচুলেশনস ভাই। ধন্যবাদ। ছেলেদের কথা শুনে যেন আরহান সাহেবের সম্মেত ফিরল। সবার চেয়ে বেশি খুশি বোধহয় তিনিই হলেন। তবে মেয়েটার জন্যও চিন্তা হলো। মেয়েটার বয়স কম, তাছাড়া পড়াশোনাটাও শেষ হতে অনেক দেরি। ছেলেটা বুঝে শুনে এমন ভুল কী করে করলো? তবে এ নিয়ে ছেলেকে বকার ইচ্ছে হলো না। যতই হোক তিনি দাদা হতে চলেছেন। তবে নিজের খুশিটাকে আড়াল করে ছেলেকে কটাক্ষ করে ব্যঙ্গাত্মক স্বরে আওড়ালেন। বউ নাকি মানো না, অথচ বিয়ের 6 মাস না বেরোতে বাবা হতে চলেছ, কি আছো? বাবার বাক্য শ্রবণ হতে রায়ানকে লজ্জিত বোধ করলো, বোঝা গেল না। তবে বাবার কাছে হেরে যেতে রাজি নয়, তাই লজ্জাকে আড়াল করে ভাবলেশীন বলল, এসব কিছুর জন্য তুমি দায়ী আব্বু, সব তোমার জন্য হয়েছে। ছেলের কথাটা ঠিক বুঝলেন না আরহান সাহেব। খুক খুক করে কেসে উঠলেন। রায়ান বাবার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। আরহান সাহেব এক চুমুক পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে স্বরে রাগ মিশিয়ে শুধালেন। মানে কি বলতে চাইছো তুমি? রায়ান পুনরায় ভাবলেশীন বলল, তুমি বলেছিলে তোমার ছেলে নাকি সবার থেকে পিছিয়ে পড়েছে, নাতি নাতনিদের মুখ দেখতে পাচ্ছ না, তাই আমার এত তাড়া ছিল এগিয়ে যাওয়ার। ছেলের বেহুদা জবাব পেয়ে কিছুক্ষণ ছেলের পানে তাকিয়ে থাকলেন। পরক্ষণে আরো রাগত্ব স্বরে বললেন, নিজে কাণ্ড ঘটিয়ে এখন আমাকে দোষারোপ করছো, বেয়াদব ছেলে। রাগারাগি কম করো আব্বু, দ্রুত দাদা হতে চলেছো এটা নিয়ে খুশি থাকো। বেশি ধমকালে কিন্তু আমার বাচ্চাদের সাথে তোমাকে খেলতে দেব না। ছেলের প্রত্যুত্তর শুনে আরহান সাহেবের মুখ হা হয়ে গেল। পরক্ষণে জোরে শ্বাস ফেলে গমগমে সরে আওড়ালেন, খাটাস ছেলে, নিজের বাবাকে ব্ল্যাকমেল করছো। আর মেয়েটার কথা একবার ভাববে না? মেয়েটার বয়স কম, জানো না? রায়ান বাবার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠোঁট বাঁকিয়ে অকস্মাৎ বলে উঠল, যা মনে করার করো আব্বু। আর তুমি চেয়েছিলে ছেলে বৌমা একসাথে থাকুক, একসাথে থাকলে তো এমন অঘটন ঘটবেই, তাই না? আরহান সাহেবের ইচ্ছে হলো নিজেই নিজের গালে চাপড় মারতে। কেন যে ছেলের সাথে লাগতে গিয়েছিল, উপায় না পেয়ে স্ত্রীর পানে তেকিয়ে রেগে বলে উঠল, রিমি, তোমার ছেলের মুখ বন্ধ করতে বলো, না হলে কিন্তু এখনই ওর মুখে আমি অপারেশন করে আটকে দেব। রায়ান বাবার কথা পাত্তা দিল না। তার সময় কম, তাই নিজেই খাবার নিয়ে খেতে শুরু করলো। স্বামী ও শ্বশুরের কথা শুনে নিশাতের লজ্জায় প্রাণ ওষ্ঠাগত। নিজের শাশুড়ি বুকের ভেতর আরও একটু চেপে রইল। স্বামীর কথা শুনে রিমি বেগম তার থেকেও বেশি রাগ দেখিয়ে বললেন, তোমার মুখও বন্ধ রাখো, ছেলের পিছে লাগাও বন্ধ করো, নয়তো মুখ আমিও অপারেশন করতে পারি। শাশুড়ির জবাবে নিশাত লজ্জার মাঝেও ফিক করে হেসে উঠল। আরহান সাহেব থমথমে খেয়ে গেলেন। তিনি ছেলের পেছনে লাগেন। কোথায় যাবেন তিনি এখন? হতাশ শ্বাস ফেলে উঠে বৌমার কাছে এসে দাঁড়ালেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, জীবনে অনেক খুশি আম্মু, যোগ্য মা হয়ে ওঠো এই দোয়া করি। শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা জানালো নিশাত। আরহান সাহেব পকেট থেকে বের করে 1000 টাকার 5টা নোট বের করে বৌমার হাতে ধরিয়ে দিলেন। রায়ান সূক্ষ্ম নজরে বাবার কাজ দেখল। তাকে এত ধমকে এখন বৌমাকে দেখো টাকা গুজে দিচ্ছে। আজব বাপ তার। মুখে এক লোকমা পুড়ে বাবার উদ্দেশ্যে ব্যঙ্গ করে বলে উঠল, মাত্র এই কয় টাকায় কি হয় আব্বু? বেশি বেশি দাও। তোমার এত টাকা খাবে কে বলো? আমার বউ আর বাচ্চারাই তো খাবে। বেশি করে দাও, কিপটামি বাদ দাও। আরহান সাহেব চোখ গরম করে ছেলের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে জবাব দিলেন, এখন পর্যন্ত তোমার থেকে বেশি তোমার বউকে আমিই দিয়েছি, তাই আমারটা না দেখে নিজে কিছু দাও। অসভ্য ছেলে, পারলে নিজের সব সম্পত্তি লিখে দাও। আমার একটা মাত্র বউ, সবই তো তারই, তাহলে লিখে দিতে হবে কেন? আর আমারটা না হয় আমার বাচ্চাদের জন্যই থাকুক, তোমারটা বরং তোমার বৌমাকে দিয়ে যেও। আরহান সাহেবের ছেলের সাথে কথা বলার আর কোনো ইচ্ছে হলো না। বসে পড়লেন খাবার টেবিলে। আরমান সাহেব উঠেও নিশাতকে অনেক দোয়া দিয়ে কিছু টাকা দিলেন। হয়তো আজ নিজের মেয়েটার কথা খুব করে মনে করলেন। ওনার মেয়েটারও তো বিয়ে হয়েছে, একদিন সেও মা হবে। সবই ঠিক আছে, কিন্তু মেয়েটা এমন কাউকে পছন্দ করে নিল যে ওনার তা মানতেই দিতে হয়। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খাওয়া দাওয়া করে চলে গেলেন। এক একে সবাই খাওয়া শেষ করে কাজে বেরিয়ে পড়ল।
নিশাত থেকে গেল বাড়িতে শাশুড়িদের সাথে। লজ্জা আর খুশির মিশেলে চোখের কোণে অশ্রু জমল। এক বাচ্চা আসাতে সবাই কত খুশি, যেন এই বাচ্চার জন্য বাড়িতে নতুন করে খুশির আমেজ লেগেছে। নিজের অতি পরিচিত বাড়িটা এতদিন পরে চোখের সম্মুখে দেখতে পেয়ে চোখের কোণ বেয়ে এক ফোঁটা আনন্দ অশ্রু ঝরে পড়ল। তবে তার দুঃখের অশ্রুর কারণে ঠাউর করা গেল না। নিজের বাবা ব্যতীত বাড়ির প্রত্যেকটা সদস্যদের সাথে এখন কথা হয়, কিন্তু চোখের দেখাটা হয় না। কাছে থেকে তাদের ভালোবাসা পাওয়া হয় না। মনে হচ্ছে কত যুগ পর দেখছে বাড়িটাকে। ভেবেছিল যতদিনে আব্বু না যাচ্ছে তাকে আর তার স্বামীকে আনতে, ততদিনে বাড়িতে আসবে না। কিন্তু কিছুদিন পূর্বে যখনই বড় আম্মু জানতে পারল তার পরীক্ষা আসন্ন, তখনই কঠোরস্বরে নির্দেশ দিয়েছিল এই বাড়িতে এসে যেন পরীক্ষা দেয়। আর যদি রাগ দেখিয়ে না আসে তাহলে যেন বড় আম্মুকে ভুলে যায়। মুখের উপর আর না করতে পারেনি তখন। তবে পরীক্ষা আরও 2 দিন বাদে। আজই আসার ইচ্ছে ছিল না, তবে মনের মাঝে জমেছে পাহাড় সম অভিমান, যা আর সইতে পারছিল না। তাই তো সব ভুলে ছুটে এসেছে নিজের বাপের বাড়িতে। অভিমানটা জমেছে নিজ পুরুষের প্রতি। লোকটা ইদানিং তার সাথে কথাই বলে না। সেই যে 2 মাস আগে বাড়ি গিয়েছিল, তারপর আর পা রাখেনি বাড়িতে। কথা বলার সময়সীমা কমে গেছে। লোকটার কি এত ব্যস্ততা, তবুও মেনে নিয়েছিল। কিন্তু আজ লোকটা তার ফোন পেয়ে বিরক্ত স্বরে কথা বলছিল, একটা ধমকও দিয়েছিল। এটা যেন কোমল মনের মেয়েটা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই শাশুড়িকে বলে একাই চলে এসেছে শহরে। পরীক্ষার কদিন তো এ বাড়িতেই থাকবে, তাহলে আর 2 দিন আগে এসেই থাকুক। কিন্তু এখন বাড়ির সামনে এসে কেমন যেন অনুভূতি হচ্ছে। একদিন জেদ ধরে বাড়ি ছেড়েছিল। বড় মা না বললেও এ যেতে এখনো অটল থাকতো। বাড়ির সবাই আপন, তবুও কেমন যেন মনে হলো। স্বামীর প্রতি অভিমান, বাড়ির লোককে এতদিন পর সামনে থেকে দেখতে পাওয়া, সব মিলিয়ে কেমন অনুভব হচ্ছে নিজেও যেন বুঝতে ব্যর্থ হলো অর্থী। শুধু জোরে কান্না পেল, জোরে কেঁদেও ফেলল মেয়েটা। ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল ভেতরের দিক। 2 শাশুড়ি আর বৌমা মিলে নিচে আড্ডা দিতে ব্যস্ত ছিল। দুপুর গড়িয়েছে। দুপুরে খাবার খেয়ে বসেছে তারা। হঠাৎ কলিং বেলের শব্দ হতেই এক কাজের মহিলা দরজা খুলে দিতেই অর্থী প্রবেশ করল। তার দিকে সর্বপ্রথম চোখ পড়ল নিশাতের। কিছুক্ষণ আশ্চর্য হয়ে তাকিয়ে থেকে চিল্লিয়ে উঠল, আপু! নিশাতের স্বর শুনে 2 বেগমও তাকালেন দরজার পানে। এতদিন পর মেয়েকে দেখতে পেয়ে দুজনই আপ্লুত হলেন। তবে মেয়ের চোখে পানি দেখে উদ্বিগ্ন হলেন। নিশাত উঠে দৌড়ে গিয়ে অর্থীকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত স্বরে শুধালো, কেমন আছো তুমি আপু? বাড়ির মানুষকে সামনে থেকে দেখে অর্থী আরও কেঁদে উঠল। কথাই বলতে পারল না। 2 দ্রুত উঠে মেয়ের সামনে দাঁড়ালেন। সাথী বেগম উৎকণ্ঠিত গলায় শুধালেন, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? নির্ভার তোকে কিছু বলেছে? তোর চোখ মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? ঠিক মতো কি ঘুমাস না, খাস না? কি হয়েছে বল? নির্ভারের নাম নেওয়ায় চোখের পানির নির্ভরতা যেন বেড়ে গেল। চেয়েও কান্না থামাতে পারল না। আর না তো এদের কারো সামনে নিজের চোখের পানি দেখাতে চাইল। অনেক কষ্ট উচ্চারণ করল, আমার কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও, পরে কথা বলছি। বলে হাতের ব্যাগটা নিচে ফেলে রেখেই দৌড়ে উপর উঠে নিজের রুমের দিকে চলে গেল। বাকি 3 জন তার যাওয়ার পানে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। কি হলো মেয়েটার যে হঠাৎ করেই চলে এলো, আবার কাঁদছ? 2 যা মেয়ের পিছে পিছে গেল যদি জানতে পারে কি হয়েছে এই আশায়। আর নিশাত তৎক্ষণাৎ ফোন লাগালো নিজের স্বামীর কাছে। ফোন রিসিভ হতে ব্যতিব্যস্ত হয়ে বলল, অর্থী আপু এসছে, কিন্তু খুব কাছে। আপনি কি একটু বাড়িতে আসবেন? অপাশের জবাব পেয়ে ফোনটা রেখে দিয়ে নিজেও গেল অর্থীর রুমের দিকে। প্রায় আধা ঘন্টা পর দ্রুত পায়ে রায়ানকে বাড়িতে প্রবেশ করতে দেখা গেল। ছুটে গেল উপরে বোনের রুমের সামনে। মা বউ সবাই এখানে দাঁড়ানো। দরজাটা ভেতর থেকে আটকানো, হয়তো এই কারণে কেউ ভেতরে যেতে পারেনি। রায়ানকে দেখতেই সবাই অসহায় চাহনি নিক্ষেপ করলো। রায়ান সবাইকে ভরসা দিয়ে বলল, তোমরা এখান থেকে যাও, আমি ওকে নিয়ে নিচে আসছি। সবাই মেনে নিয়ে নিচে চলে গেল। রায়ান দরজার কভার করাঘাত করে বলে উঠল, অর্থী, ভাই এসেছে, দরজা খুল শোনা। সত্যি সত্যি এবার দরজা খুলে গেল। খুলে অর্থী গিয়ে বিছানায় বসে পড়ল। রায়ান গিয়ে বসলো বোনের পাশে। বোনকে বুকে টেনে নিয়ে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় বলিয়ে দিতে দিতে শুধালো, কি হয়েছে ভাইকে বল, এভাবে ছুটে এসেছিস কেন, আর কেঁদেছিস কেন? অর্থীর কান্না এতক্ষণে প্রশমিত হয়েছিল, কিন্তু ভাইয়ের আদর পেয়ে তা আবার বেড়ে গেল। কাঁদতে কাঁদতে অভিযোগের স্বরে বলল, তোমার বোন জামাই আমার সাথে ঠিক করে কথা বলে না ভাইয়া, বাড়িতেও যায় না একটু, আমার কষ্ট হয়। রায়ান বোধহয় বুঝলো বোনের মনের অবস্থা। বউ ছাড়া তার একটা রাত থাকতেই কষ্ট হয়েছিল। সেখানে তার নরম মনের বোনটা একা একা পড়ে থাকে সেই দূরে। তারপর যদি নিজের স্বামী ঠিক করে কথা পর্যন্ত না বলে, তাহলে কষ্ট পাবে না তো কি করবে? হাতের পিঠে বোনের চোখের জল মুছে দিয়ে সান্ত্বনা স্বরূপ আওড়ালো, হুস, এই কারণে এভাবে এত কাঁদতে হয়? সবাই ভয় পেয়ে গেছে তো, হয়তো ছেলেটা ব্যস্ত আছে।
অর্থির কান্না কিছুটা কমলো, তবে তখনও ফোফাতে লাগলো। বোনের মন ভালো করে রায়ন এক চিলতে হেসে বলে উঠল, একটা খুশি সংবাদ শুনবি? খুশির খবর কথাটা শুনে অর্থি উৎসুক চোখে তাকালো ভাইয়ের মুখপানে। বোনের চোখে সম্মতি বুঝতে পেরে রায়ান বোনের কপালে হালকা একটা টোকা মেরে বলল, আমার বোন খুব দ্রুত ফুঁপি হতে চলেছে। অর্থির কান্না সব এক লহমায় গায়েব হয়ে গেল। অবাক হয়ে শুধালো, সত্যি বলছো ভাইয়া? রায়ান মাথা নেড়ে হ্যাঁ বোঝাতে অর্থি খুশির চোটে চিল্লিয়ে উঠল, ইয়ে, আমি ফুপি হতে চলেছি, কি মজা! তুমি থাকো ভাইয়া, আমি ভাবির সাথে দেখা করে আসছি। বলে ভাইয়ের অনুমতির পরোয়া না করে দৌড়ে চলে গেল নিচে। বোনের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরে রায়ান স্বস্তির শ্বাস ফেলল। নিজেও উঠে রুম থেকে বের হলো। সম্মুখে অগ্রসর হতে হতেই পকেট থেকে ফোনটা বের করে একটা নম্বর খুঁজে তাতে ডায়াল করলো। ক্ষণকাল পরে কলটা রিসিভ হতেই ওপাশের ব্যক্তির কোনো কথা শোনার প্রয়োজন মনে করল না। নিজে সেই চিরাচরিত রূপে ফিরে এসে রাশভারী স্বরে নির্দেশ দিল, আমার বোনের চোখে তোমার জন্য পানি ঝরতে দেখেছি। সন্ধ্যার পূর্বে যেন আমার বোনের মুখে হাসি ফুটে তোমার নামের, না হলে রাতের মধ্যে ডিভোর্স পেপারটা পেয়ে যাবে হাতে। মাইন্ড ইট। গধূলির আলো নিভে ধরনের সন্ধ্যার দেখা মিলল। প্রকৃতি আধারিয়া রূপ ধারণ করতে শুরু করলো। তবুও মেয়ের গল্প শেষ হলো না। ভাইয়ের মুখে যখন থেকে শুনেছে সে ফুফি হবে, তখন থেকে সমস্ত ক্লেশ শেষ হয়েছে তার। তারপর থেকে নিচে নেমে ভাবি আর মা চাচির সাথে গল্প শুরু করেছে। তো তার শেষই হচ্ছে না। সবকিছু ভুলে এই মুহূর্তে সে ভীষণ খুশি। বসে বসে ভাইজি ভাইপোর নাম ঠিক করতে ব্যস্ত। তার সে কত পাগলামি। মেয়ের মুখের হাসি দেখে দুই মায়েরও চিন্তার অবসান ঘটেছে। এতক্ষণ গল্পে মশগুল থেকে নিশাতের ক্ষুধা লেগে গেল। শাশুড়ি পানে তাকিয়ে মুখ লটকিয়ে বলে উঠল, আম্মু, আপনার নাতনিদের ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবেন? রিমি বেগম কোল থেকে মেয়েকে উঠিয়ে দিয়ে চলে গেলেন কিচেনে। কিছু সময় পর খাবার নিয়ে ফিরে এসে নিজের হাতে মেয়ে আর পুত্রবধূকে খাইয়ে দিতে শুরু করলেন। নিশাতের পানে তাকিয়ে বললেন, শোনো, তুমিও রায়ানের সাথে তাল দিও না। যমজ বেবি কি বললে হয় নাকি? ছেলেটা আমার পাগল। ছোট থেকে যমজ বেবি দেখতেই বুঝি হয়ে যেত। খালি বলতো, দেখো আম্মু, এটা কত কিউট, এরকম দেখতে, দেখলে আদর করতে মন চাই। সেই ভালো লাগা থেকে যে নিজেই যমজ বাচ্চার জন্য পাগল হয়ে যাবে কে জানতো। এখন দেখি তুমিও ওর তালে তাল দিচ্ছ। নিশাত শাশুড়ির কথা শুনে ফিক করে হেসে দিল। মনে পড়ল রায়ানের বলা কথাটা। লোকটা নাকি নিজের প্রতি অনেক ভরসা। দেখা যাক তার বিশ্বাসে কাজ হয় কিনা। পুত্রবধূকে হাসতে দেখেও কিছু বললেন না রিমি বেগম। খাওয়ানো শেষ করে প্লেটটা কিচেনে রেখে ফিরে এসে বললেন, অনেক গল্প হয়েছে, এখন দুজন যাও, যার যার রুমে গিয়ে পড়তে বসো। মেনে নিয়ে দুজন উঠে দাঁড়ালো। তখনই সদর দরজা পেরিয়ে আরমান সাহেব প্রবেশ করলেন। বাবাকে দেখতে অর্থি স্থির হয়ে গেল। একই অবস্থা হলো আরমান সাহেবের। অর্থির ভয় হলো নাকি অভিমান জানে না। একবার ভাবলো কথা না বলেই চলে যাবে, কিন্তু চলে না গিয়ে ভয় অভিমান দূরে ঠেলে ডেকে উঠল, আব্বু। মেয়ের আবেগী ডাক শুনে আরমান সাহেব এতদিনের রাগ অভিমান সব ভুলে গেলেন। ত্রস্ত পায়ে হেঁটে মেয়ের সামনে দাঁড়ালেন। বাবাকে সামনে দেখে অর্থির চোখ দুটো ঝাপসা হয়ে এলো। পাশে দাঁড়িয়ে থাকা সাথী বেগম ভীত হলেন, মেয়েটাকে আবার বকবে না তো। কিন্তু ওনার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আরমান সাহেব মেয়ের মাথায় একটা হাত রাখলেন। নরম স্বরে শুধিয়ে উঠলেন, কেমন আছো? এতদিন পর বাড়ির কথা মনে পড়লো বুঝি? অর্থি বলতে ইচ্ছে হলো, তুমিও তো আমাকে একবার মনে করে ফোন করলে না, একবার আমাকে দেখতে গেলে না। মুখে তার উচ্চারণ না করে বলল, ভালো আব্বু, তুমি কেমন আছো? যেমন তুমি রেখেছো। অর্থি ছলছল করে তাকালো বাবার দিকে। মায়ের সাথে যতই ঝগড়া বিবাদ করুক, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। শুধুমাত্র সেদিনের থাপ্পড়টা ব্যতীত। সে কি বাবাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলল? সেই বা কি করত? এই ছেলেটাকে ছাড়া তো কিছুতেই থাকতে পারত না। বাবার পানে ছলছল করে তাকিয়ে ছোট করে বলে উঠল, সরি আব্বু, পারলে নিজের মেয়েকে ক্ষমা করো। আরমান সাহেবের ভাবগতিক ঠিক ঠাউর করা গেল না। শুধু জবাবে ছোট করে বলে উঠলেন, যাও রুমে গিয়ে রেস্ট নাও। বাবা কি এখনো রাগ করে আছে? তবে নরম ব্যবহার পেয়ে আর কথা বাড়ালো না। সামনে থেকে সরে উপরে উঠে গেল। পিছু পিছু আরহান সাহেবও উঠে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। আরমান সাহেব যেতেই 2-4 স্বস্তির শ্বাস নির্গত করলেন। অন্তত মেয়েটার সাথে রাগারাগি তো করেনি, এখন নরম হয়েছে। এরপর হয়তো মেনেও নেবেন। সন্ধ্যার লগ্নের পরপরই বাড়ির সামনে এসে উপস্থিত হলো নেওয়াজ বাড়ির একমাত্র মেয়ে জামাই, যাকে এখনই এ বাড়ির কেউ মেনে নিয়েও যেন নেয়নি। রিক্সা থেকে দ্রুত পদে নেমে গেট পেরোতেই পায়ের চলন ধীর হয়ে এলো।
একবার এ বাড়িতে পা রেখেছিল বোনের ভাই হিসেবে, কিন্তু আজ কেমন কেমন অনুভব হচ্ছে। কে কি মনে করবে কে জানে, অস্বস্তি হচ্ছে কেমন। কিন্তু যেতে তো হবেই। বউটা যে এখানে পড়ে আছে অভিমান নিয়ে, আর তার জল্লাদ ভাইটা ফোন করে হুমকি দিল বোনকে না মানালে নাকি ডিভোর্স পেপারই পাঠিয়ে দিবে। ভাবা যায় এগুলো। বউয়ের থেকেও ভাইটা বেশি ডেঞ্জারাস। আর বউয়ের কত সাহস যে একা একা না বলে চলে এসেছে এত দূর। মন তো চাচ্ছে কি আগে ধমক লাগাতে, কিন্তু তাতে তো আরও অবস্থা খারাপ হবে। দোষ তো তারই। মেয়েটাকে আজ সকালে এমন ধমক দেওয়া মোটেও উচিত হয়নি। সেই বা কী করতো, রেগে গিয়েছিল তখন, তাই তো ঠিক ভুল না ভেবে ভুল করে ফেলেছে। এত চাপ নেওয়া যায়? বউটাও তো আর সব বুঝেও আজ অবুঝ হয়ে গেছে। মেয়েটাও তো ছোট, আর কতই বা নিজের সাথে লড়ে যাবে। আর না ভেবে হতাশ শ্বাস ফেলে একরাশ অস্বস্তি নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করলো নির্ভার। সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে শুরুতে বড় শাশুড়ির সম্মুখীন হলো। নতুন জামাইকে দেখতে পেয়ে মিষ্টি হাসি উপহার দিলেন রিমি বেগম। নির্ভার নম্র স্বরে সালাম জানালো। তখনই সেখানে সাথী বেগম এলেন। দ্বিতীয়বারের মতো মেয়ের জামাইকে দেখলেন। ছেলেটা দেখতে শুনতে খারাপ না, বলিষ্ঠ দেহ, গায়ের রং অনেক বেশি উজ্জ্বল না হলেও কালো নয়, মাথায় ঝাঁকড়া চুল, সুদর্শন যুবক বটে। মেয়েটার ওনার পছন্দ খারাপ নয়, শুধু ছেলেটা বেকার। তবে শুনেছে মাসখানেক হলো ভালো একটা কোম্পানিতে জব নিয়েছে। এখনও ফর্মাল পোশাক পরে আছে, হয়তো অফিস থেকে সরাসরি এখানে এসেছে। সাথী বেগম জামাইয়ের সম্মুখে এগিয়ে এসে দাঁড়ালেন। মুখটা গম্ভীর নয়, আবার হাসি খুশিও নয়। তবে নির্ভার সালাম জানাতেই নম্র কণ্ঠে সালাম জানালেন, পরক্ষণে উচ্চারণ করলেন, আমার মেয়েটাকে বকেছ তুমি? না হলে আমার মেয়েটা এমন করে কাঁদলো কেন? নির্ভার বিব্রত বোধ করল। কি জবাব দেবে এর? রিমি বেগম বোধহয় ছেলেটার অস্বস্তি বুঝল। ছোট যাকে থামিয়ে বলল, ছোট, এসব প্রশ্ন বাদ দে। জামাই প্রথমবার এসেছে, তাই খাবার দাবার আয়োজন কর। যার কথায় সাথী বেগম প্রশ্ন করলেন না। নির্ভার নিজের সাথে নিয়ে আসা ফল মিষ্টি বড় শাশুড়ির পানে এগিয়ে ধরে বলল, এগুলো নিন আন্টি। আরে অত কিছু কেন আনতে গিয়েছিস? শুধু আমার মেয়েটাকে হাসি খুশি রাখো, এসবের প্রয়োজন নেই। বলতে বলতে নির্ভারের হাত থেকে জিনিসগুলো নিলেন রিমি বেগম। তখনই নিশাত উপর থেকে নিচে নামল। ভাইকে সামনে দেখে উচ্ছ্বসিত হয়ে দ্রুত সামনে এসে দাঁড়ালো। ভাইকে ফল মিষ্টি আনতে দেখে মজার স্বরে শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠল, আম্মু দাঁড়ান, বাড়ির জামাই প্রথমবার এসেছে, মিষ্টি মুখ করাতে হবে না বলুন। বলেই শাশুড়ির হাত থেকে একটা মিষ্টি নিয়ে ভাইয়ের মুখের সম্মুখে এগিয়ে ধরল। তাদের সামনে ছেলেটা লজ্জা পাচ্ছে বুঝতে পেরে রিমি আর সাথী বেগম সেখান থেকে চলে গেলেন। শাশুড়িরা যেতেই নির্ভর রাগ দেখিয়ে বলল, ফাজিল মেয়ে একটা, ভাইকে লজ্জা দিতে এসেছিস? মার খাবি কিন্তু। নিশাত মুচকি হেসে প্রত্যুত্তরে বলল, আগে মিষ্টিটা খা, তারপর মারিস। মিষ্টি তুই খা। আরে খা না, খুশির খবর আছে একটা তোর জন্য। খুশির কথা শুনে নির্ভর ভুরু কুচকে তাকালো। ভাইয়ের কৌতূহল বুঝতে পেরে নিশাত লাজুক হেসে উঠল। ফুপা হতে চলেছিস তুই। ফুফা? প্রথমে বুঝল না, পরক্ষণে বুঝতে আলতো হেসে উচ্ছ্বসিত স্বরে আওড়ালো, সত্যি? আর আমার একটা মাত্র বোন, তোর বাচ্চা আসতে চলেছে, তাহলে আমি কেন ফুপা হব? আমি হব ওদের মামা, বুঝেছিস? ঠিক আছে, তুই মামাই হোস, আগে মিষ্টি খা তো। নির্ভর আর দ্বিরুক্তি করল না। মিষ্টি থেকে নিজে একটু খেয়ে বাকিটা বোনকে খাইয়ে দিল। আশেপাশে একবার নজর দিয়ে ছোট করে বোনকে শোধালো, তোর ননদ কই রে? আছে, রুমেই যাও। বোনের হাসি মুখে জবাব পেয়ে ভয়ে ভয়ে বলল, গেলে আবার রুম থেকে ধাক্কা মেরে বের করে দিবে না তো? নিশাত এবার খিলখিল করে হেসে উঠল। নিজেকে সামলে ভাইকে পরামর্শ স্বরূপ বলল, ধাক্কা মারতে চাইলে বলবি এটা আমার বোনের শ্বশুর বাড়ি, তাই এই রুম বা এই বাড়িতে থাকার অধিকার আমার আছে। বোনের পরামর্শ শুনে এক চিলতে হাসল নির্ভর, ফের শুধালো। ওর রুম কোনটা রে? নিশাত জবাব না দিয়ে নিজেই ভাইকে টেনে নিয়ে ননদের রুমের সামনে নিয়ে এলো। চোখের ইশারায় রুমটা দেখিয়ে দিয়ে বলল, অল দ্য বেস্ট ভাইয়া। বলে সেখান থেকে পগারপার হয়ে গেল। নির্ভার আধ ভেড়ানো দরজার পানে তাকিয়ে জোরে দুটো শ্বাস গ্রহণ করলো। সাহস জুগিয়ে ভেতরে প্রবেশ করলো অনুমতিবিহীন। কারো আসার শব্দ পেয়ে ওঠে পিছু তাকিয়ে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। বুঝলো এটা তার ভাইয়ের কাণ্ড। স্বামীকে দেখে পুনরায় অভিমানেরা এসে ভিড় করল। মুখ ঘুরিয়ে গমগমের স্বরে উচ্চারণ করলো, এই রুমে অনুমতিবিহীন কারও প্রবেশ করার অধিকার নেই। সবাই যেন এই রুম থেকে বের হয়ে যায় এক্ষুনি। বইয়ের রাগ অভিমান ঠাওর করে নির্ভর শুষ্ক ঢোক গিলল। ভদ্র ছেলের মতো রুম থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে নক করে মিনমিন করে বলল, ভেতরে আসতে পারি বউ? বউ ডাক শুনে অর্থের কান্না পেল। অভিমানে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে রইল। নির্ভর হতাশ হলো।
সে কি চাইলেই বউ পারমিশন দিয়ে দিবে? এত ভদ্র হলে চলবে না ভেবে পুনরায় ভেতরে প্রবেশ করে রুমের দরজা লক করে দিল। ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে পেছন থেকে বউকে চাপড়ে ধরল। অর্থে বুঝতে পেরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ঝাড়ি মেরে বলে উঠল, ছাড় আমাকে, ছাড় বলছি, ছুবি না আমাকে। বউয়ের মুখে তুই শুনে উষ্টা খেল নির্ভর। বউকে আরো জোরে চেপে ধরল নরম স্বরে, বলল, সিনিয়র স্বামীদের সাথে তুই তোকারি করতে নেই শোনাবো, পাপ লাগে এতে। অর্থি এবার ডুকরে উঠল। নির্ভর বউয়ের চুলের মাঝে মুখ গুজে দিয়ে সাফাই গাইতে আওড়ালো, জানো তো তোমার স্বামী সবে মাত্র একটা জব পেয়েছে। সারাদিনের অফিসের কাজ, পড়াশোনা, টিউশনি সব মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম শোনা। তাছাড়া কিছুদিন পর বিসিএস পরীক্ষা লিখিত হতে চলেছে, পড়ার ভীষণ চাপ। তোমাকে ঠিকমতো সময় দিতে পারিনি, আর কথা বলতে গেলে তোমাকে আরো বেশি মনে পড়ে। আমি সরি আর্থি, প্লিজ রাগ করে থেকো না। অর্থি ধরাস্বরে অভিযোগ করে উঠল, আপনি আজ আমার সাথে ধমকে কথা বলেছেন, বিরক্তি প্রকাশ করেছেন আমার প্রতি। আপনাকে ছেড়ে একা থাকতে কষ্ট হয় তাও বোঝেন না, আজকাল কথাও বলেন না, আর আমি ফোন দেওয়াতে। কান্নার দাপটে আর কিছু বলতে সক্ষম হলো না। নির্ভরের মনে অপরাধবোধ কাজ করলো। বউকে ঘুরিয়ে নিজের বুকে চেপে ধরে গ্লানির স্বরে বলল, সরি বললাম তো পাখি। সকালে ওই খারুচ বসটা ভীষণ বকাঝকা করছিল, তার মাঝে তুমি এতবার ফোন দিচ্ছিলে যে মাথা গরম করে কি বলে ফেলেছি বুঝতে পারিনি। কান্না থামাও শোনা, কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। কোনোদিন ধমকাবো না, আর কোনোদিন বিরক্তি প্রকাশ করব না। আমি আপনাকে বিরক্ত করার জন্য ফোন করিনি, আপনি খেয়েছেন কিনা তা জানার জন্য ফোন করেছিলাম। তৎক্ষণাৎ বউয়ের জবাব পেয়ে বউকে বুক থেকে উঠিয়ে নিজের হাতের পিঠে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা আলতে স্পর্শ দিয়ে বলল, সরি বললাম তো বউ, প্লিজ কান্না থামাও। তোমার কান্না দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে। শান্ত হও, এবারের মতো ক্ষমা করো প্লিজ। স্বামীর কথায় সামান্য আদর পেয়ে অর্থে কান্না থামিয়ে দিল। অর্থে শান্ত হতে নির্ভর শাসনের স্বরে শুধালো, তুমি এভাবে একা একা চলে এসেছো কেন? এত সাহস কই পাইলা? অর্থে নাক টেনে জবাবে বলল। বউয়ের জবাব পেয়ে নির্ভর হাসল। অর্থে এবার শান্ত কণ্ঠে বলল, বড় আম্মু বলেছিল এই বাড়িতে থেকেই যেন পরীক্ষাটা দিই, তাই এই বাড়িতে এসেছি। আম্মু পারমিশন দিলেও আপনাকে জানানো উচিত ছিল। আমি এখানে আসে আপনার খারাপ লাগেনি তো? নির্ভর বউকে বুঝল বউ তার মনে মনে অনুতাপ হচ্ছে। বুঝতে পেরে বউয়ের অনুতাপ কমিয়ে দিতে আওড়ালো, তোমাকে আগেও বলেছি এটা তোমার বাপের বাড়ি, তাই যখন খুশি এখানে আসতে পারো আর থাকতেও পারো, এতে আমার একটুও খারাপ লাগবে না। শুধু এরপর থেকে একা একা এত দূরে চলে এসো না শোনা, ভয় পাই তো। বলে কিঞ্চিত হাসল নির্ভর। পরক্ষণে পুনরায় বলল, তবে শোনো, আমি বাসা নিতে চাই নতুন করে। স্যালারি যা পাই তাতে কষ্ট হলেও আপাতত আমাদের চলে যাবে, তাই আমি তোমাকে নিজের কাছে এনে রাখতে চাই। এই দূরত্ব আর ভালো লাগছে না, আমি খুব দ্রুত তোমাকে নিজের কাছে নিয়ে যাবো অর্থী। খারাপ তো তারও লাগে স্বামীকে ছেড়ে দূরে থাকতে, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগে ছেলেটা তার জন্য এত কষ্ট করছে দেখে। সন্তর্পণে স্বামীর বুকে মাথা রেখে আওড়ালো, সব মেনে নিলাম, কিন্তু এত তাড়াহুড়োর কিছু দেখছি না। আপনাকে বলেছি তো এত কষ্ট করবেন না, এখন থেকে টিউশনি ছেড়ে দেবেন। ওই সময়টা না হয় নিজের বউকেই দিয়ে। নির্ভর মিষ্টি হেসে বউকে জড়িয়ে ধরে বলল, যথা আজ্ঞা ম্যাডাম, কিন্তু এখন আমি চলে যাব, তাই ঝটপট আমাকে একটা চুমু খাও তো। অর্থে তৎক্ষণাৎ নির্ভরের বুক থেকে ছিটকে সরে গেল। ছেলেটা এখনই চলে যাবে শুনে খারাপ লাগলো, তবে জোর করে আটকে রাখারও কোনো ইচ্ছে নেই, অন্তত তার বাবা যতদিন না মানছে। নির্ভর অর্থির পানে বুড়ুকুচকে তাকিয়ে আছে। তার কারণ বুঝতে পেরে অর্থি মন খারাপ দূরে ঠেলে রাগ দেখিয়ে বলল, কোনো চুমুনুমো পাবেন না আপনি, এটা আপনার শাস্তি আমাকে ধমকানোর জন্য। এতদিন পর মেয়েটাকে কাছে পেয়ে সব শাস্তি মানার ইচ্ছে মোটেও নেই নির্ভরের। অকস্মাৎ অর্থির একটা হাতে টান মেরে নিজের নিকটে নিয়ে ব্যতিব্যস্ত স্বরে আওড়ালো, ঠিক আছে, তোমাকে দিতে হবে না, আমার অধিকার আমি নিজেই বুঝে নিচ্ছি। বলে এই মেয়েটার অধরে নিজের অধরে স্পর্শ করালো। সেই যে একটা মধুর রাত অতিবাহিত করার পর এতদিন পরে নিজস্ব রমণীকে কাছে পেয়ে অস্থির হয়ে উঠল ছেলেটা। অর্থ চুমু দেবে না বললেও স্বামীর স্পর্শ পেয়ে নিজের খেই হারালো। স্বামীর গলা আঁকড়ে ধরে নিজের সায় জানালো। নিজেই পিছু হেঁটে বিছানার দিকে অগ্রসর হলো। নির্ভর মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। অর্থি গলা থেকে হাত সরিয়ে নির্ভরের জামার বোতামে রাখলো। তখনই নির্ভর থেমে গিয়ে অর্থির হাত ধরে থামিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, নিজেকে সামলা অর্থী, স্বল্প সময়ের জন্য শ্বশুর বাড়িতে ওসব কাজ করব? আমার বুঝি লজ্জা লাগে না? অর্থি ভীষণ লজ্জা পেল। সেও কি ওসব কিছু করতে চেয়েছে নাকি? লোকটা খালি তাকে লজ্জা দেওয়া। লজ্জায় নির্ভরের বুকে আলতোভাবে কাকগুলো থাপ্পড় মেরে
রাগ দেখিয়ে বলল, অসভ্য লোক, আমি কি বলেছি নাকি যে আমি ওসব করতে চাই? খালি লজ্জা দেওয়া, দূরে যান। নির্ভর মেয়েটাকে আরো একটু লজ্জা দিতে আলতো স্বরে বলে উঠল, সেবার তো স্বামীর গভীর ভালোবাসা পেয়েও লজ্জা পাওনি, আর এবার সামান্য কথা শুনেই লজ্জা পেয়ে গেলে? এত লজ্জা পেলে আমি বাবা হব কি করে শোনা? অর্থি লজ্জায় স্বামীর বুকে মুখ লোকালো। মনে পড়ে গেল তাদের সেই মধুর রাতের কথা, যখন তাদের ভালোবাসা সম্পূর্ণরূপে পূর্ণতা পেয়েছিল। জুনেনে উম্মাদ একে অপরের মাঝে ডুবেছিল। নির্ভর মেয়েটার লজ্জা বুঝে চুলের উপর দিয়ে একটা চুমু খেয়ে উঠে গেল। অর্থির হাত টেনে উঠিয়ে দিয়ে বলল, চলো, নিচ অবধি আমাকে ছেড়ে দিয়ে আসবে। অর্থির দুরুক্তি না করে স্বামীর পিছু পিছু ছুটল বাড়ির সামনে থেকে বিদায় জানাতে। সিঁড়ি পেয়ে নিচে নামতেই নিজের শ্বশুরের সম্মুখীন হয়ে থমকে গেল নির্ভরের পদযুগল। অর্থে স্তম্ভিত হয়ে গেল। আরমান সাহেব নীরের চোখে তাকিয়ে দেখলেন মেয়ে জামাতাকে। ছেলেটাকে প্রথম দূর থেকে দেখেছিলেন নিজের মেয়ের সাথে, তখন ছেলেটার পরিচয় জানতেন না। আজও ছেলেটা দাঁড়িয়ে আছে ওনার মেয়ের পাশে, তারই স্বামী হয়ে। দেখে তো ভদ্রশান্তই মনে হয়। বিয়ের পর নিজে না গেলেও একটু আধটু খবর তিনিও রেখেছেন মেয়েটার। খুব বেশি খারাপ নেই মেয়েটা। তাহলে কি মেয়েটাই ঠিক? ভালো থাকার জন্য ভালোবাসাই বেশি প্রয়োজন, তবে টাকার মাহাত্ম্য কম নয়, এটা মেয়েটা বুঝতেই চায় না। ভাবনার মাঝে আরমান সাহেবের ভুরু কুচকে এলো। মেয়েটা ছেলেটার সাথে আবার এই রাতে চলে যাবে নাকি? নির্ভর নম্রস্বরে সালাম জানাতে আরমান সাহেব গম্ভীর স্বরে বলে উঠলেন, এত রাতে মেয়েটাকে নিয়ে কই যাচ্ছ? এই ঢাকা শহরে তাকে নিয়ে রাখার মতো মুরুদ তোমার নেই নিশ্চয়ই। তা এত রাতে কই যাওয়া হচ্ছে? নির্ভর লজ্জিত বোধ করলো। বুকের কোথাও যেন অসম্ভব কষ্ট অনুভব করলো। তবে কথাটা সত্যি, ওনার মেয়েকে রাখার মতো বা দেওয়ার মতো কেই বা আছে। অর্থী স্বামীর মন খারাপটা বোধহয় বুঝল। নিজেকে এখন অপরাধী মনে হলো। তার উচিত হয়নি ছেলেটার উপর অভিমান করে বাড়িতে চলে আসা, কিংবা এসে ভাইকে সব বলার। তাহলে ছেলেটার এখানে আসতে হতো না। নিজেই বড়মুখ করে বলেছিল তার স্বামীকে আনতে না গেলে স্বামী এ বাড়িতে পা রাখবে না, অথচ আজ তার জন্য এই ছেলেটা অপমানিত হচ্ছে। চোখ দুটো ঝাপসা হয়ে এলো, তবে পানি ঝরতে দিল না। নিজেকে শর্ত রেখে নিজেই বাবার উদ্দেশ্যে জবাব দিয়ে দিল, এখন কোথাও যাচ্ছি না আপু, কিন্তু মনে হচ্ছে এখন আর থাকা ঠিক নয়। তার ঢাকায় রাখার মতো সক্ষমতা এখন না হলেও সে রাস্তায় পড়ে থাকে না, কিংবা আমাকেও রাস্তায় রাখে না। একটু সময় তো দাও তাকে প্রতিষ্ঠিত হওয়ার। তোমাদের মতো বড় বাড়ি আর গাড়ি না দিতে পারলেও আমাকে সুখে ঠিকই রাখবে। পাশে দাঁড়ানো দুটো ব্যক্তি অর্থির পানে তাকালো। একজনের চোখে ভালোবাসা, কৃতজ্ঞতা দেখা দিল। মেয়েটা তার জন্য যেন রক্ষা কবচ। যেখানে তার মেয়েটাকে সবার থেকে রক্ষা করা উচিত, সেখানে প্রতিনিয়ত তার জন্য বাকি সবার সাথে লড়ে যাচ্ছে। আর একজনের চোখে অবাক তার রেশ ফুটে আছে। মেয়েটা তার এতই ভালোবাসে বুঝি ছেলেটাকে, যে বাবার সামান্য কথাতে একভাবে প্রতিবাদে নেমেছে। তাদের ভাবনার মাঝে নির্ভরের পানে তাকিয়ে বলল, আমাকে সাথে নিয়ে চলুন নির্ভর। রাতের বেলায় কষ্ট করে না হয় আমাকে একটু গ্রামে রেখে আসলেন। পুনরায় মেয়ের কথা শুনতেই আরমান সাহেবের ধ্যান ভাঙল। থমথমে কণ্ঠে বলে উঠলেন, বাবা হিসেবে কি মেয়ের জামাইয়ের সাথে দু চারটা কথা বলার অধিকার আমার নেই? জিজ্ঞেস করতে পারি না তাকে কিছু? জিজ্ঞেস করতেই পারো আপু, চাইলে ভুল করলে দুটো ধমকও দিতে পারো, কিন্তু অপমান করার অধিকার তোমার নেই। তৎক্ষণাৎ মেয়ের জবাব পেয়ে আরমান সাহেব আরও গম্ভীর হয়ে উঠলেন। হার মানলেও তা যেন গলার স্বরে প্রকাশিত হতে দিলেন না। থমথমে কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার যদি মনে হয় আমি তাকে অপমান করেছি তাহলে আমি দুঃখিত, কিন্তু আজও এই রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দুঃসাহস করো না। এ বাড়ি থেকে পরীক্ষা দিবে, আর তাকেও বলে দাও এখন যেন না যায়, থেকে যেতে বলো রাতে। বলেই মেয়ের সামনে থেকে চলে গেলেন। অর্থী অবাক হয়ে তাকালো। বাবা কি তার স্বামীকে মেনে নিল? ঠিক বুঝেও যেন বুঝতে পারল না। তবে বাবাকে যেতে দেখে জেদ দেখিয়ে বলল, যতদিন তুমি তাকে না আনবে ততদিন সে এই বাড়িতে থাকবে না আপু, আসবেও না আর এই বাড়িতে। আরমান সাহেবের কথা শোনা গেল না আর, তবে নির্ভরের দীর্ঘশ্বাস ফেলার শব্দ ঠিক শোনা গেল। সে এত অভদ্র নয় যে সামান্য কথাতেই মেয়েটাকে তাদের মুখের উপর দিয়ে নিয়ে চলে যাবে। একবার ভুল করেছে, কিন্তু আবার ভুল করে ভুল বোঝাবুঝি আর বাড়াতে চায় না। অর্থীর মুখটা নিজের এক হাতে রাজলায় নিয়ে বোঝানোর স্বরে বলল, সবসময় বড়দের কথা এত রেগে যেতে নেই অর্থী। ভুল তো আমরা করেছিলাম বড়দের না জানিয়ে বিয়ে করে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। স্বামীর হয়ে সবার সাথে এত লড়াইয়ে নেব না। ভুল কিছু তো বলেনি, তাই না? ভুল করলে অনেক কথা নীরবে সব সহ্য করতে হয় পাখি। নিজের আব্বুর সাথে আর রেগে থেকো না। দেখবে একদিন তিনি আমাকে মেনে নেবে, আর না নিলেও কোনো সমস্যা নেই। তোমাকে তো পেয়ে গেছি, আর কি লাগবে বলো? স্বামীর এত লম্বা বক্তব্য শুনো আদৌ তার ভাবান্তর বোঝা গেল না। স্বামীর সামনে থেকে সরে এলো, আর নির্ভর হতাশ শ্বাস ফেলল।
একটু আগাতেই দেখলো তার মা, বড় মা আর ভাবি দাঁড়িয়ে। ভাবির মুখখানা ব্যথিত হয়ে আছে, হয়তো সব শুনেছে, আর তারও খারাপ লেগেছে ভাইয়ের অসম্মানে। ও ঠিক কারোর সাথে কোনো কথা বলল না। নির্ভর এগিয়ে আসতে রিমি বেগম হেঁটে জামের সম্মুখে দাঁড়ালেন। এতক্ষণ বাবা মেয়ের সব কথা শুনেছেন ওনারা, তবে এগিয়ে আসেনি। বাবা মেয়ের ঝামেলা না হয় তারা দুজনই মিটিয়ে নিক। রিমি বেগম দাঁড়িয়ে আবদারের সহিত বললেন, তোমাকে থাকার জন্য জোর করছি না, কিন্তু তোমার মা যদি তোমার জন্য কিছু আয়োজন করতো তাহলে কি তুমি না খেয়ে চলে যেতে বলো? আমিও তো তোমার মায়ের মতো, তাই অনুরোধ করছি একটু সময় অপেক্ষা করে কিছু খেয়ে যাও বাবা, খুশি হব। নির্ভর আর বারণ করার পথ খুঁজে পেল না, তাকে কিছু সময়ের জন্য থাকতেই হলো। ফলস্বরূপ বউ আর বোন দুজনের মুখে আলতো হাসি ফুটে উঠল, যদিও বউয়ের মুখের হাসিটা দেখতে পেল না নির্ভর। এই অল্প সময়ে ইলাহি আয়োজন ঘটিয়ে ফেললেন দুই চা নতুন জামের জন্য। নির্ভর লজ্জা পায় কিনা এই ভেবে নিষাদকে দিয়ে খাবার দেওয়ালো। নির্ভয় যখন খাবার খাওয়ার শেষের দিকে, তখন বাড়িতে প্রবেশ ঘটল রায়ানের। বোনকে সোফায় হাসি মুখে বসে থাকতে দেখে অন্য পাশে তাকিয়ে ডাইনিংয়ে নির্ভরকে খেতে দেখে সেদিকে এগিয়ে গেল। নির্ভরের কাছাকাছি দাঁড়িয়ে নিজের মতো বলে উঠল, ভদ্র ছেলে, কি সুন্দর কথা শুনে। আমি তো ভেবেছিলাম এই বাড়িতে এসে উকিলকে ফোন করব। যাক, আমার ফোনের ব্যালেন্স বাঁচিয়ে দিলে। যাই হোক, তোমার বোনকে একটু শিখিয়ে দিয়ে যেও তো, যেন তোমার মতো ভদ্রশান্ত হয়ে আমার সব কথা মেনে চলে। বলে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকা বইয়ের পানে একবার তাকিয়ে নিজের মতো সেখান থেকে চলে গেল। আর নির্ভরের কাশি উঠে গেল। কাশির শব্দ পেয়ে নিশাতের ধ্যান ফিরল। দ্রুত ভাইকে পানি এগিয়ে দিল। নির্ভর শান্ত হতে নিশাত শুধালো, এই লোকটা কি বলে গেল রে ভাইয়া? আগামাতে কিছুই তো বুঝলাম না। নির্ভর বোনের পানে তাকিয়ে জবাবে জানালো, ভাইয়া আমাকে ফোন করে হুমকি দিয়েছিল যেন আমি সন্ধ্যার মধ্যে এসে তার বোনের মুখে হাসি ফোটাই, নয়তো রাতের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। বাপরে, ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তুই থাকিস কিভাবে রে বোন? হ্যাঁ, এসছো বড় ডিভোর্স পেপার ধরিয়ে দিতে। নিজে যে আমাকে 3 বেলা ধমকায়, তার বেলা তুইও ভয় দেখাবি বোন? ফিরিয়ে নেয়ার তাহলে দেখবি একেবারে ভেজা বেড়াল হয়ে গেছে। বোনের জবাব পেয়ে নির্ভর না চাইতেও হেসে ফেলল। নিশাত নিজেও একটু হাসলো। খাওয়া শেষ করে বড়দের থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো নির্ভর। পিছু পিছু অর্থী এলো। গেটের কাছে আসতে নির্ভরকে জড়িয়ে ধরল, উচ্চারণ করলো, আব্বুর কথায় কষ্ট পেয়েছেন? আমি দুঃখিত নির্ভর। নির্ভর আশেপাশে তাকালো। কাউকে না দেখতে পেয়ে নিজেও এক হাতে জড়িয়ে নিল মেয়েটাকে। বলল, কিছু মনে করিনি ওনার কথায়। এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে বলছি না, আর স্বামীর নিকটে আসার জন্য তৈরি হও দ্রুত। তোমাকে ছাড়া আর চলছে না আমার। তাহলে এখনই নিয়ে চলুন। তোমার কি ছেলেদের ম্যাচে গিয়ে আমার সাথে থাকার ইচ্ছে হয়েছে নাকি? বাচ্চামো না করে এখন ছাড়ো, কেউ দেখে ফেলবে। অর্থী ছেড়ে দিল নির্ভরকে। মুখ লটকে উচ্চারণ করলো, আপনি একটা আনরোমান্টিক বেড়া। নির্ভর এক টুকরো হাসি উপহার দিয়ে মেয়েটার নাকটা 2 আঙুলের সাহায্যে টিপে ধরে আওড়ালো। একবার শুধু আমার কাছে নিতে দাও, তারপর শেখাবো তোমাকে যে রোমান্টিকতা কি। এখন ভেতরে যাও। অর্থী লজ্জানত স্বরে বলল, আগে আপনি যান, তারপর আমি যাচ্ছি। নির্ভর কথা না বাড়িয়ে বইয়ের কপালে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে গেট পেরিয়ে চলে গেল। একটু সামনে না এগোলো আর রিক্সা পাওয়া যাবে না। ওটি স্বামী যাওয়ার পানে তাকিয়ে রইল কিছু পল। নির্ভর দৃষ্টির সম্মুখের বাইরে চলে যেতেই অর্থীও পা বাড়ালো বাড়ির ভেতরে যাওয়ার জন্য। ভাই যেতেই নিজের স্বামীর জন্য 1 কাপ কফি বানিয়ে রুমের দিকে অগ্রসর হলো। ক্লান্ত শরীরে ফিরেছে লোকটা। রুমে গেলেই তো কফি নেওয়ার নির্দেশ দিবে, তাই নিজের সাথে নিজে যাওয়াকেই শ্রেষ্ঠ মনে করলো। রুমে আসতেই দেখলো মানুষটা গোসল করা শেষ, বিছানায় বসে মাথা পুছতে ব্যস্ত। নিশাত কাপটা নিয়ে সামনে তুলে ধরতে রায়ান তা হাত থেকে নিয়ে পাশে রেখে দিল। বকে টেনে নিজের কোলে বসালো। নিশাত এমন কাজে অভ্যস্ত, তাই বাধা দিল না। এই যে লোকটার খোলা বক্ষপট দেখে অজ লজ্জা পায়, তবুও কিছু বলে না। কারণ বললেই উল্টে লোকটা ধমক দিয়ে বলবে, এত লজ্জা পাওয়ার কি আছে। রায়ান নিশাতের গলার ভাঁজে মুখ গুজে দিতেই নিশাত চুলের ঠান্ডা পানির স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল। রায়ান গলার ভাঁজ থেকে মুখ উঁচিয়ে নিশাতের চোখের দিকে তাকিয়ে নির্দেশ দিয়ে বলল, এখন থেকে বারবার উপর নিচ করবে না। কফি আমি এনে খাবো। কলেজে যাওয়া ছাড়া রুমে বেশি থাকবে। আর ভুলেও যদি দেখেছি যে দৌড় দিয়েছো, তাহলে তোমার পা ভেঙে রুমে বসিয়ে রাখবো, মাথায় রেখো। পরিবর্তে নিশাত শুধু একটা মুখ ভেঙচি মারল। তা দেখে রায়ান বইয়ের থুতনিতে জোরে একটা কামড় বসিয়ে পুনরায় বলল, মুখ ভেঙচি মেরে লাভ নেই। যদি কথা না শুনেছ আর তোমার জন্য যদি আমার বাচ্চারা কষ্ট পায়, তাহলে কিন্তু তোমার খবর আছে। ওসব চিন্তা বাচ্চাদের জন্য, আমার জন্য কোনো চিন্তা নেই, তাই তো? রায়ান ভেবেচাকা খেয়ে গেল। সে কখন বলল সব শুধু বাচ্চাদের চিন্তা? মেয়েটার কি মুড সুইং শুরু হয়েছে নাকি? ও খোদা, তার ভোলা ভোলা বউটার কি এখন থেকে মুড সুইং শুরু হবে?
তাহলে তার মতো গম্ভীর লোকটা তাকে সামলাবে কি করে ভেবেই যেন ভয় পেল। তড়িঘড়ি শুধালো। তোমার কি মুড সুইং হচ্ছে পাখি? তাহলে এমন গম্ভীর মুখ করে আছো কেন? আমি কখন বললাম যে তোমার ভালো চাই না? বাচ্চা ভালো থাকা মানে তোমার ভালো থাকা। সবার আগে তো তুমি আমার কাছে বউ। স্বামীর কথা শুনে আর মুখের রিয়াকশন দেখে নিশাত মনে মনে হেসে কুটি কুটি হলো। মুডসিংয়ের নাম করে লোকটাকে কমাস আচ্ছা মতো চালানো যাবে। আহা ভেবে মুখটাকে গম্ভীর রেখে বলল। শুনুন, আম্মু বলেছে আপনাকে যেন আর আশকারা না দিই। পরে যদি যমজ বেবি না হয় তখন তো কষ্ট পাবেন। এবার বউয়ের কথা পছন্দ হলো না, বিরক্তি নিয়ে বলল। এসব বলে আমার মনোবল নষ্ট করে দিও না পাখি। তুমি দেখে নিও জমজই হবে। বলেছি না নিজের প্রতি ভরসা আছে আমার। শুধু দোয়া করো একসাথে যেন দুটো মেয়ে হয়। লোকটাকে এখন কি করে বোঝাবে যে ভরসা থাকলেই যমজ বাচ্চা হয় না? ডাক্তার হয়ে এমন পাগলামি এসব ভাবা যায়? আল্লাহ যেন লোকটার ইচ্ছে পূরণ করে দেয়, এই দোয়া করলো মনে মনে। রায়ান নিজে থেকে পুনরায় বলল। আমার যমজ বাচ্চার প্রতি একটা দুর্বলতা আছে, বুঝেছো? তবে উপরওয়ালা যাই দেবে আমি তাতেই খুশি। একটা হোক দুটো হোক, ছেলে আর মেয়ে যাই হোক, আমি তাতেই হ্যাপি। শুধু তোমরা সুস্থ থেকো। স্বামীর কথা শুনে মুখটার গম্ভীর করে রাখলো না নিশাত। মুখ জুড়ে ভালো লাগার রেশ ফুটে উঠল। রায়ান বউকে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিচে উঠে কাবাটের দিকে এগিয়ে গেল। একটা টি শার্ট বের করে পরনে জড়াতে জড়াতে বইয়ের উদ্দেশ্যে বলল। আর শোনো, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের ওয়াইফ একজন নামকরা গাইনোকোলজিস্ট। আমি আন্টির সাথে কথা বলেছি। তোমার সব চিকিৎসা আন্টির থেকেই হবে। উনি অন্য এক হসপিটালে বসে। আন্টি বলেছে কাল একবার গিয়ে তোমাকে চেক আপ করিয়ে আনতে। কাল আমি খুব ব্যস্ত, তাই আম্মুকে বলে দিব তুমি আম্মুর সাথে গিয়ে চেক আপ করে আসবা। এরপর থেকে আমি নিয়ে যাব, বুঝেছো? হুম। স্বামীর বড় বক্তব্যের পিঠে ছোট এক শান্ত জবাব দিয়ে চুপ করে গেল নিশাত। রায়ান পুনরায় হেঁটে এসে বইয়ের সামনে দাঁড়িয়ে বলল। নিশ্চয়ই ননদকে পেয়ে পড়াশোনা ভুলে বসেছিলে। চলো পড়তে বসবে। নিশাত বাক্য ব্যয় না করে পড়ার জন্য উঠে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। পিছু পিছু রায়ানও গেল বউকে পড়ায় সাহায্য করতে। এখন থেকে মেয়েটাকে দ্রুত ঘুমাতে হবে, তাই আগে আগে পড়ে রাখাই ভালো। যতদিন সুস্থ আছে পড়াশোনা এগিয়ে রাখা প্রয়োজন। বাচ্চা আসছে, এরপর যে কী হবে কে জানে ভেবে রায়ান দীর্ঘশ্বাস ছাড়ল। কোথাও সে একটু ব্যস্ততা দেখিয়ে ফেলল না তো? রৌদ্রময় দিনের শুরুতেই বাড়ে মানুষের কাজ ব্যস্ততা, আর তার সাথে বেড়ে যায় ক্লান্তি আর অবসাদ। গরমের তীব্রতায় যেন এসির নিচে বসেও কাজ করা কষ্টকর। আচ্ছা, তাহলে সাধারণ মানুষগুলো কিভাবে টিকে থাকে? কিভাবে তাদের সংসার চালানোর জন্য কাজের পিছে ছুটে চলে? তাদের কি কষ্ট হয় না? ক্লান্তিতে ঘিরে ধরে না তাদের? নাকি সংসারের টানাপোড়েন তাদের সব অবসাদকে গিলে নেয়? প্রশ্ন তো চাইলে কতই করা যায়, কিন্তু উত্তর পাওয়া বড়ই দুষ্কর। হসপিটালের সম্মুখে দাঁড়িয়ে ব্যস্ত সাধারণ মানুষের আনাগোনা দেখে তাই ভাবতে ব্যস্ত ছেলেটা। কত বিচিত্র মানুষ, আর কত বিচিত্র তাদের জীবন। রাস্তায় বের হলেই দেখা একটা বাচ্চার পা নেই, অথচ টাকার খোঁজে বেরিয়েছে। এমন অনেকে আছে যারা ঠিকমতো দুমুঠো খেতে পর্যন্ত পারে না, কিন্তু তার জীবনে তো কোনো কষ্টই নেই। শুধুমাত্র ভালোবেসে একটা মেয়েকে নিজের করে না পাওয়াটাই কি বড় কষ্ট? না, কখনোই এটা হতে পারে না। এর থেকেও বেশি কষ্টে মানুষ দিনপাত করে। তাহলে সে কেন কষ্ট পাবে? আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা মানেই হলো সেই মানুষটা ভালো থাকুক যাকে আমরা ভালোবাসি। সে তো ভালো আছে, তাহলে সে কষ্ট কেন পাবে? পাবে না আর কষ্ট। এখন থেকে কষ্ট পেলেও তার কাউকে বুঝতে দিবে না। নিজের ভালোবাসাকে মনের এক কোণে যত্ন করে তুলে রাখবে। জানে তাকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু তাকে মনে করে কান্নার বদলে হাসাও তো চায়। তাহলে সে হাসিকে বেছে না নিয়ে কেন কান্নাকে একান্ত করে নেবে? তৃষ্ণা অনুভব করতেই ভাবনা রেখে হাসপাতাল সংলগ্ন একটা বড় গ্রোসারি শপ দেখতেই সেদিকে অগ্রসর হলো। এই হাসপাতালে জয়েন হয়েছে মাস দেড়েক হলো। খারাপ যাচ্ছে না সময়টা, শুধু মনের গহীনে প্রশান্তিটাই অনুভব করতে পারে না। হতাশ শ্বাস ফেলল। যা মনে করতে চায় না তাই যেন বারবার মাথায় চলে আসে। দোকান থেকে একটা পানির বোতল কিনে আগে এক ঢোক পানি পান করলো। পানি খেতে খেতেই বাইরে বেরিয়ে এলো। পরনে এখনো অ্যাপ্রনটা জড়ানো। যে কেউ দেখলেই বুঝতে পারবে যে একজন ডাক্তার। দোকান থেকে বেরিয়ে হাসপাতালের অভিমুখে আসতেই স্থির দাঁড়িয়ে পড়ল কোনো কারণে। চোখ বুজে জোরে একটা শ্বাস ফেলে পিছনে তাকিয়ে অকস্মাৎ বিরক্তি স্বরে ডেকে উঠল। এই মেয়ে, এদিকে ফেরো। তার থেকে কপা দূরেই একটা মেয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। ডাক শুনেও যখন মেয়েটা ফিরল না, তখন আরও বিরক্তিতে ডেকে বলল। লুকোচুরি কম করে এদিকে ফিরে তাকাও, কাছে এসো। মেয়েটা এবার ফিরে হাতে ধরা একটা কলেজ ব্যাগ নিয়ে মুখটা ঢেকে নিল। ছোট ছোট কদম ফেলে সামনে এসে দাঁড়ালো। এতে পেয়ার্সের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না, শুধু নিরেট স্বরে শুধালো। তুমি কি আমাকে ফলো করো?
মেয়েটা মুখ থেকে ব্যাগটা সরালো না, শুধু মিহি কণ্ঠে সত্য করে জবাব দিল। বিশ্বাস করুন, আমি আপনাকে ফলো করতে চাই না, কিন্তু আমার পা দুটো আপনার পেছনেই চলে আসে খালি। এতে আমি কি করব? জবাবে পিয়ার্স ভেবাচাকা খেয়ে গেল। কি আজব জবাব! ঠান্ডা কণ্ঠেই নির্দেশ দিল। ঠিক আছে, তোমার পা দুটোকে বলে দিও আর যেন আমাকে ফলো না করে। যাও এখন। ঠিক আছে। জবাব পেয়ে পিয়ার্স চলে যেতে নিবে, তখনই মেয়েটা মুখ থেকে ব্যাগটা একটু সরিয়ে ডেকে উঠল। শুনুন। পিয়ার্স না চাইতেও যেন তার পা দুটো থেমে গেল। মাথা ঘুরিয়ে একপাশে তাকাতেই নজরে পড়ল ব্যাগের আড়াল থেকে বেরিয়ে আসা একটা ডাগর রাখি। ওই চোখটাই যেন পরিচিত কাউকে খুঁজে পেল। সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে শুধালো। কিছু বলবে? আর ব্যাগটা সামনে থেকে সরিয়ে দাও। ভয় নেই, বকবো না। এমন কথায় যেন মেয়েটা সাহস পেল। সামনে থেকে ব্যাগটা সরিয়ে দু হাতে বুকে চেপে ধরল। মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমি তুলি, মানে সবাই এই নামেই ডাকে, তবে আরও একটা নামও আছে। আপনি কোন নামে ডাকতে চান? এতক্ষণ মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছিল, কিন্তু এমন প্রশ্ন ভুরু কুচকে এলো। সেভাবেই শুধালো। আমি কেন তোমাকে ডাকতে যাব? ভালো হয় আমার সামনে আর এসো না। মেয়েটা বুঝি দুঃখ পেল, মন খারাপের ভান করে বলল, আপনার বোধহয় আমার কথা মনে নেই, তাই না? ওই দিন একটা হাসপাতালে আপনার সাথে ধাক্কা। মনে আছে, ভুলে যেতে চাইলেও তোমার জন্য পসিবল হয়নি। তারপর থেকে খেয়াল করেছি তুমি আমাকে ফলো করেছো। আজ মনে হলো তোমাকে থামানো প্রয়োজন, তাই কথা বললাম। তুলির কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে কথাগুলো বলে উঠল পিয়ার্স। তুলি বোধহয় আবার খুশি হয়ে গেল তাকে চিনতে পেরেছে বিধায়। ভয়হীন উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, সেদিনের সেই ধাক্কাটা একদম আমার বুকে গিয়ে লেগেছে, জানেন? তাই চেয়েও আপনার পিছু ছাড়তে পারছি না। বলার সাথে সাথে হাত দিয়ে ব্যাগের উপর দিয়ে নিজের বুকের দিকে ইশারা করলো। পিয়ার্স কথা বুঝতে পেরে ধমক দিয়ে বলল, এই মেয়ে, বয়স কত তোমার? 17 বছর 9 মাস 15 দিন। এবার ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি। বাবা মায়ের একমাত্র মেয়ে, তবে একটা ভাইও আছে। আমাকে তো দেখছেনই, দেখতে সুন্দর আছি। ছাত্রীও মোটামুটি ভালো। বাবা সরকারি চাকরি করে। আর কিছু জানবেন? এক প্রশ্নের বিপরীতে এত জবাব! পিয়ার্স আহাম্মক হয়ে গেল, কোনো মতে শুধালো। তা আমার পিছু কেন নিয়েছো? তুলি এবার ভয় পেল নাকি লজ্জা বুঝে গেল না, তবে চোখ দুটো বুঝে ফটাফট করে বলে উঠল, আপনার ওই বাদামি রঙা চোখ দুটোর প্রেমে পড়েছি আমি। পিয়ার্সের ভাবনায় সত্যি এসব কম বয়সের আবেগ মাত্র, তবে আনমনে শুধিয়ে উঠল। শুধু চোখের প্রেমে পড়েছো, আমার নয়? প্রশ্ন শুনে তুলি চোখ মেলে তাকালো, তবে পুনরায় নিচের দিকে তাকিয়ে জবাবে বলল, শুধু কি চোখের প্রেমে পড়া যায় বলুন? চোখ দুটো যার, অবশ্যই তার প্রেমেও পড়েছি। কারণ লোকটা না থাকলে তার চোখ দুটো পেতাম কি করে? পিয়ার্স এবার বিরক্তি নিয়ে পুনরায় ধমকের স্বরে বলল, এইটুকু মেয়ে প্রেমের কি বুঝো? যাও, ভাগো এখান থেকে। এরপর আর দেখলে থাপ্পড় লাগাবো, বলে দিলাম। আরে আরে আরে, অতিথিকে এভাবে তাড়াচ্ছেন কেন? জানেন না অতিথিদের তাড়াতে নেই? তৎক্ষণাৎ এমন প্রশ্ন শুনে পিয়ার্স অবাক হতেও ভুলে গেল। এই মেয়ে এত চঞ্চল যে এক মুহূর্তে আত্মীয় হয়ে গেল। শুধালো, তুমি আমার আত্মীয় কখন হলে? তুলি পিয়ার্সের পানে তাকিয়ে মহাবিষ্ট হেসে জানালো, আপনি জানেন না, বাড়িতে কেউ বেড়াতে আসলে বা উড়ে এসে জুড়ে বসলে তাকে আত্মীয় বলে। আমি আপনার জীবনে উড়ে এসে জুড়ে বসেছি, তাই এখন থেকে আমি আপনার আত্মীয়। পিয়ার্স এক মুহূর্তে অবাক হয়ে থেকে পরক্ষণে থমথমে কণ্ঠে আওড়ালো, যারা উড়ে এসে জুড়ে বসে তাদের আত্মীয় নয়, আপদ বলে। আমার ডিকশনারিতে সবাই আত্মীয়ই হয়, কেউ আপদ নয়। এমন ফটাফট জবাব কে দেয়? তাছাড়া সব আজব কথাবার্তা। বুঝতে বাকি নেই মেয়েটা সেই লেভেলের চঞ্চল, না হলে নিশ্চয়ই তাকে ফলো করতো না। এতটুকু মেয়ে পড়া বাদ দিয়ে কী সব করে বেড়াচ্ছে ভেবে পরামর্শ স্বরূপ আওড়ালো, তোমার মনে হয় মাথা খারাপ, যাও ডাক্তার দেখাও। এই ছেলেই তো ডাক্তার। সুযোগ পেতেই চঞ্চল কণ্ঠে আওড়ালো তুলি, আপনি তো ডাক্তার, আপনি আমার পার্সোনাল ডাক্তার হয়ে যান না। এত কথা বলে পিয়ার্সের রাগ বেড়ে গেল, আর কথা বাড়ানোর ইচ্ছে হলো না। নয়তো দেখা যাবে এই মেয়ে সন্ধ্যা ফুরিয়ে গেলেও কথা থামাবে না। উল্টো ঘুরে যেতে যেতে বলে গেল, পাগলদের সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, আর আমি পাগলের ডাক্তার নয়। এরপর যদি তোমাকে আর আমার আশেপাশে দেখি তাহলে থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব। পিয়ার্সের যাওয়ার পানে তাকিয়ে তুলি ঠোঁট উল্টালো। সাহস করে এত কথা বলল, আর বিনিময়ে লোকটা রেগে চলে গেল, আবার ভয়ও দেখিয়ে গেল। এর থেকে রোজ লুকিয়ে দেখাই ভালো ছিল। ইস, কেন যে ধরা পড়ল! ঠোঁট উল্টিয়ে পিয়ার্সের যাওয়ার পানে তাকিয়ে
উচ্চস্বরে উচ্চারণ করে উঠল। এমন করে তাড়িয়ে দিতে নেই ডাক্তার। কে বলতে পারে একদিন আমি আপনার বউ হয়ে গেলাম, আর তখন আমি আপনাকে কথায় কথায় দূরে তাড়িয়ে দিলাম। তখন কি আপনার কষ্ট হবে না বলুন? ভবিষ্যতের কথা ভেবে আমাকে আর তাড়িয়ে দেবেন না, বুঝেছেন? দুপুর গড়িয়ে গোধূলির আগমন হতেই রোদের তীব্রতা কিছুটা কমতে দেখা যায়, তবে তাপ যেন কমার নামই নিতে চায় না। তার মাঝে মানুষের আনাগোনা, শোরগোল সবকিছুতেই যেন মাথা খারাপ হওয়ার উপক্রম। খুব বেশি সময় হয়নি অন্য এক নামকরা হসপিটালে এসে বসেছে নিজের শাশুড়ির সাথে। যদিও এত বেশি শোরগোল এখানে নেই,